দুদকে জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটা প্রস্তাবিত পর্যালোচনা কমিটি, যেটি দুদক সংস্কার কমিশন করেছিল, আপনারা সকলেই বোধহয় জানেন, সেটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে, যদিও এই প্রস্তাবে সকল রাজনৈতিক দলের নিরবিচ্ছিন্ন সমর্থন রয়েছে এবং এই সম্পর্কে দুদক এবং সরকার উভয়ই সম্পূর্ণভাবে সম্মত বা অবহিত ছিলেন। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। শর্টলিস্ট করা প্রার্থী যাদেরকে ছোট তালিকাভুক্ত করা হবে তাদের নামগুলো প্রকাশ করার প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল, যেটা দীর্ঘদিনের জনপ্রত্যাশাও ছিল। আমরা প্রতিবারই আপনাদের গণমাধ্যমের কাছ থেকে এই বিষয়গুলি প্রতিবেদন উত্থাপিত হতে দেখেছি। সেই প্রস্তাবনাটি রাখা হয়নি এবং সার্চ কমিটিকেও আগের মতোই নির্বাহী আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি মোকাবেলায় স্বতন্ত্র ইন্টিগ্রিটি ইউনিট, যেটা প্রস্তাব করা হয়েছিল কমিশন কর্তৃক, সংস্কার কমিশন কর্তৃক, এবং সেটা কোনো পদক্ষেপ গৃহীত হয় না এখন পর্যন্ত। আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতে যে ব্যর্থতা, সেটির ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই। দুদকের সামগ্রিক কার্যক্রম, বিশেষ করে অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও মামলা মোকদ্দমার ক্ষেত্রে এন্ড টু এন্ড অটোমেশন, অর্থাৎ সার্বিক পুরোপুরি যে ডিজিটাইজেশন করার কথা, সেটি উপেক্ষিত আছে। কমিশন নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে 15 বছরের সুপারিশ করা হয়েছিল, সেটি মানা হয়নি, 20 বছর রাখা হয়েছে। জনবল বৃদ্ধির সুপারিশ উপেক্ষিত হয়েছে। কর্মীদের জন্য ইতিবাচক নেতিবাচক প্রণোদনার যে প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করেছিলাম, সেটি উপেক্ষিত হয়েছে। দুদকের ঊর্ধ্বতন পদে, বিশেষ করে প্রশাসনিক চাকরি থেকে নিযুক্ত আমলাদের সর্বোচ্চ সীমার একটা প্রস্তাব রাখা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দুদক যে সমস্ত কারণে অকার্যকর, তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদক আমলাতন্ত্র কর্তৃক নিয়ন্ত্রিত, এবং সেটিকে নিয়ন্ত্রণের জায়গায় বা কমিয়ে আনার জন্য আমাদের একটা প্রক্রিয়া সহ পরামর্শ ছিল, সেটি উপেক্ষিত হয়েছে। ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি, যেটা বিকেন্দ্রীকরণ, সেটি করা হয়নি এবং দীর্ঘসূত্রিত হবে এবং সারি পর্যায়ে দুর্নীতির যে নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত যে আঞ্চলিক কার্যালয়গুলো, সেগুলো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। দুর্নীতির বিচারে আপোষ করার সুযোগ, কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা বা ক্ষতিপূরণ বা উভয়ই প্রদানে সম্মত হলে সাজা মার্জনার ঢালাও সুযোগ রাখা হয়েছে, এবং এটাকে আমরা মনে করছি, আপনাদের সাথে ইতিমধ্যে অনেকে বলা হয়েছে, প্রতিবেদন করেছেন আপনারা, এটা দুর্নীতির সুরক্ষা দেওয়ার জন্য এক ধরনের ফ্লাড গেট তৈরি করবে। নিয়ন্ত্রণের কোনো প্রকার মানদণ্ড অনুসরণ না করে সেটি করার ঝুঁকি সৃষ্টি হয়েছে, এবং একই সাথে এটি আমরা স্ববিরোধিত মনে করি, কারণ একই বিধানের একই অনুচ্ছেদের আলাদা একটি বিধানে বলা হয়েছে যে দুর্নীতির অপরাধ হচ্ছে আপোষযোগ্য, অথচ এখানে আপোষের সুযোগ রাখা হয়েছে। এখানে সুনির্দিষ্টভাবে আমাদের কাছ থেকে আমরা তাদের সরকারকে পারসুয়েট করতে পেরেছিলাম বা রাজি করাতে পেরেছিলাম যে এই বিষয়টি অন্তর্ভুক্ত হবে। তখন সুনির্দিষ্টভাবে কী লিখিত হবে, কীভাবে সংজ্ঞায়িত করা হবে, সেটিও আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়ার প্রেক্ষিতে আমরা দিয়েছিলাম, কিন্তু সেটি তারা স্বীকার করেছেন, কিন্তু সেটা রাখা হয়নি। সরকার মানে জাতীয় জুলাই সনদের যে মৌলিক পরামর্শ সুপারিশগুলো বা মৌলিক অঙ্গীকারগুলো সরকার নিজেই সেগুলোকে লঙ্ঘন করেছে। পুলিশ কমিশন অধ্যাদেশের দিকে যাই, এটা হচ্ছে আইনের ঘাটতি। এখানে এই অধ্যাদেশে ইতিবাচক কিছু নেই, অ্যাবসলিউটলি নাথিং। এটা কোনো পারপাস সার্ভ করবে না। কয়েকটা দৃষ্টান্ত, পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশনের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটাকে পদদলিত করে, এমনকি স্বাধীন নিরপেক্ষ শব্দগুলোও ব্যবহার করা হয় নাই আইনে, অধ্যাদেশে। শুধুমাত্র এটি সংবিধিবদ্ধ সংস্থায় কথাটা বলা হয়েছে। একই সাথে এর গঠন, কার্যপরিধি, প্রক্রিয়া ও কার্যপ্রক্রিয়া সংক্রান্ত বিধানসমূহ এমনভাবে সাজানো হয়েছে যা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ ও সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। অন্যদিক থেকে এই অধ্যাদেশের বলে পুলিশ কমিশন যদি গঠিত হয়, তবে তা হবে সম্পূর্ণভাবে অবসরপ্রাপ্ত পুলিশি ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন একটি প্রতিষ্ঠান। পুলিশ কমিশন গঠনে পুলিশ কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেড 1-এর এবং একজন সাবেক পুলিশ সদস্য গ্রেড 1 তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে, এবং সাবেক পুলিশ সদস্যকে কমিশনের সদস্য সচিবের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে এই ধরনের যে কমিশন আছে, বাংলাদেশের কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নির্ধারিত নাই। কোনো কমিশনে সদস্যরা কোন পর্যায়ে সরকারি কর্মকর্তার থেকে আসবেন সেটা নির্ধারিত নাই, এক্ষেত্রে করা হয়েছে। কমিশনের যিনি চেয়ারম্যান হবেন,
যাকে আপিল বিভাগের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে তার এবং অন্য কমিশনারদের পদমর্যাদাকে খর্ব করা হয়েছে। আমি মনে করি পদদলিত করা হয়েছে। যে এই সদস্য সচিবের কনসেপ্টটাই হচ্ছে যে পুলিশ প্রস্তাবিত পুলিশ কমিশনকে সিভিল এবং পুলিশি আমলাতন্ত্রের সম্পন্ন কর্তৃত্বদানে রাখার একটা পায়তারা, এর বেশি কিছুই নয়। সরকারকে প্রজাতন্ত্রের কর্মী নিযুক্ত কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে কমিশনের পেশনে নিয়োগ করার একটা এখতিয়ার প্রদান করা হয়েছে এবং এই এখতিয়ারটি প্রথম 3 বছর কোনো সীমা নির্ধারণ করা হয়নি। যত খুশি ততজনকে নিয়োগ দিতে পারবে সরকার এই কমিশনে, এবং পরবর্তীতে 30% সীমাবদ্ধ রাখার কথা বলা হলো। সরকারি নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য এই 30% যথেষ্ট একটু বেশি বলে আমরা মনে করি। অর্থাৎ কমিশন যেটা প্রস্তাবিত পুলিশ কমিশন, সেটা সরকারি কমিশনের বাইরে কিছু হবে না। কাজে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি।